1 ঘন্টা পরে আমি ডিবি অফিসে যাই, দেখলাম যে পুলিশ কর্মকর্তা তহিদ আফ্রিদির সাথে ভিডিও কলে ছিল। আমি ঢোকা মাত্রই বলতেছে, এটা কি সেই মালটা? তহিদ আফ্রিদি বলে হ্যাঁ। আমার পিছনে হ্যান্ডকাপ পরায়, আমার মাথার উপরে একটা কালো টুপি পরায়, যেটা ফাঁসির মঞ্চে পরানো হয়, সেই টুপিটা পরায়, জম টুপি পরানোর পরেই আমাকে কয়টা থাপ্পড় মারে আর কি, জোরে জোরে। পরবর্তীতে আমি চিৎকার করতে করতে আমার পিছনে বাড়ি শুরু করে। একটা না, আমার মনে হচ্ছে যে প্রতি সেকেন্ডে একটা করে বাড়ি দিচ্ছে আমাকে, এবং বাড়ির যে আঘাত লাল থেকে নীল হয়ে যায় আমার সেই অংশটুকু। এক পর্যায়ে আমার প্যান্ট খুলে আমার পুরুষাঙ্গে তারা বৈদ্যুতিক শর্ট দিতে চায়, যাতে করে আর কোনোদিন আমার পুরুষাঙ্গ কাজ করতে না পারে, এরকম কিছু করতে চাইছে, এবং খারাপ ভাষায় বলছে, আমি বলতে পারতেছি না আপনাদের। আর তাদের মুখের ভাষা এতটাই জঘন্য ছিল, সেই ভাষাগুলো যদি আমি এখানে বলি তাহলে আপনারা সহ্য করতে পারবেন না। ওই সময় কিন্তু তহিদ আফ্রিদি ভিডিও কলের মধ্যে ছিল, সে দেখছে যে আমাকে মারতেছে। তারপরও তহিদ আফ্রিদির তখন মন গলে নাই, তখনও বলতেছে যে ওকে ধরে রাখেন স্যার, ওকে মারলে আরো তথ্য বের হবে, ও জামাত শিবির করে, ও বিএনপি করে, ওকে মারলে সবকিছু জানতে পারবেন। আমি তো মাপ চাইতেছি, বলতেছে যে কোন কলেজে কোন স্কুলে পড়াশোনা করছো? আমি বললাম যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজে পড়াশোনা করছি। বলা মাত্রই আমাকে আরো মারধর করে এবং বলে যে জাতির জনক বলে বঙ্গবন্ধুর নামটা বলে তার নামটা তুই অপবিত্র করে দিলি। এগুলো বলে বলে আমাকে মারছে। পরে আমার ফেসবুক আইডি, আমার ইউটিউব চ্যানেল সবকিছু তাদের আয়ত্তে নিয়ে নেয়। তারপর তারা ওটা ইনভেস্টিগেশন করে অনেকদিন। আজ থেকে 2.5 বছর আগে আমি তহিদ আফ্রিদিকে নিয়ে একটি ভিডিও বানাই। সেটা হচ্ছে তহিদ আফ্রিদির একটি ব্লগের মধ্যে একটি অংশ ছিল যেখানে তার মা ঘুমন্ত ছিল, সেখানে তহিদ আফ্রিদি উঠে তার মার ঘুম ভাঙানোর জন্য বুকের উপর উঠে এইভাবে লাফাচ্ছিল। এই জিনিসটা একটু নেগেটিভলি সবাই প্রেজেন্ট করতে থাকে অনলাইনে। পরবর্তীতে আমি সেই জিনিসটাকে পজিটিভলি বলি, কারণ তহিদ আফ্রিদিকে আগে থেকে আমার মোটামুটি একটু ভালোই লাগতো, বাংলাদেশের টপ রেটেড ইউটিউবার, দ্যাটস ওয়াই। তো তহিদ আফ্রিদিকে আমি ভালোবাসি বিদায় ভিডিওটা বানাই, যার কারণে তহিদ আফ্রিদি সেই ভিডিওটা দেখে তার কাছে খুবই খারাপ লাগে। পরবর্তীতে তার টিমমেট রাহি ভিডিওটা ভাইরাল হওয়ার পরে 12টার দিকে একটা ফোন দেয় সকাল, যে তুমি কেন এই ভিডিওটা বানাইছো, ব্রো তো খুব রাগ করছে। তখন আসলে আমি ব্রোটাকে চিনি নাই। ব্রোটাকে আপনারা কেউই চিনেন না, আপনারা সবাই তহিদ আফ্রিদিকে চিনেন। তবে ব্রো এখন আপনাদের সামনে পরিচিত হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 12টার দিকে রাহি তহিদ আফ্রিদির টিম থেকে ফোন দেয় সর্বপ্রথম, দিয়ে বলে যে ভাই আপনি যে ভিডিওটা বানিয়েছেন এটাতে তো ব্রো খুব মাইন্ড করছে। পরবর্তীতে আমি বললাম যে ভাই আপনার যদি মনে হয় যে আমার ভিডিওটা খারাপ হয়েছে তাহলে বললেন, আমি ভিডিওটা ডিলিট করে দিব। তো সে বলতেছে যে না, যতক্ষণ ব্রো নির্দেশ না দিবে, পারমিশন না দিবে, ততক্ষণ আপনি ভিডিওটা ডিলিট করতে পারবেন না। তো আমিও ব্রোর নির্দেশ অনুযায়ী ভিডিওটা রেখে দেই এবং অপেক্ষা করি কখন তহিদ আফ্রিদি বলবে, তখন আমি ডিলিট করে দিব। তো তহিদ আফ্রিদি আর বলে না, দেখতে দেখতে বিকেল হয়ে যায়। তৎক্ষণাৎ আমার শুভাকাঙ্ক্ষীকে আমি জানাই যে তহিদ আফ্রিদি থেকে আমাকে কল দেওয়া হচ্ছে, আমি কি করবো? বললো যে আচ্ছা ঠিক আছে, বললে ভিডিওটা ডিলিট করে দিও। পরবর্তীতে 4টার দিকে তারই টিমমেট জাকারিয়া আমাকে একটা ফোন দেয়, দিয়ে বলতেছে আপনি একটু ডিবি অফিসে আইসেন। পরে আমি বললাম যে কেন ভাই ডিবি অফিসে যাব? তো আমি যাইতে ইচ্ছা প্রকাশ করিনি, যার কারণে ডিবি অফিস থেকে আমাকে 4:30টায় ফোন দেওয়া হয়, বলে যে 1 ঘন্টার মধ্যে মিন্টু রোড ডিবি অফিসে আপনি চলে আসবেন। 1 ঘন্টা পরে আমি ডিবি অফিসে যাই, একটু বেশি সময় লাগছে। যাওয়ার পরেই দেখলাম যে পুলিশ কর্মকর্তা তহিদ আফ্রিদির সাথে ভিডিও কলে ছিল। আমি ঢোকা মাত্রই বলতেছে, এটা কি সেই মালটা? তহিদ আফ্রিদি বলে হ্যাঁ। তারপর আমাকে আর কিছু জিজ্ঞেস করে নাই। আমার পিছনে হ্যান্ডকাপ পরায়, আমার মাথার উপরে একটা কালো টুপি পরায়, যেটা ফাঁসির মঞ্চে পরানো হয়, সেই টুপিটা পরায়, জম টুপি পরানোর পরেই আমাকে কয়টা থাপ্পড় মারে আর কি, জোরে জোরে। আমি খুব আঘাত পাই, জীবনে তো খাই নাই, প্রথম খাইছি, যার কারণে খুবই কষ্ট পাই। পরবর্তীতে আমি চিৎকার করতে করতে আমার পিছনে বাড়ি শুরু করে। একটা না, আমার মনে হচ্ছে যে প্রতি সেকেন্ডে একটা করে বাড়ি দিচ্ছে আমাকে, এবং বাড়ির যে আঘাত লাল থেকে নীল হয়ে যায় আমার সেই অংশটুকু। আপনার সেই ছবিটা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, এত পরিমাণ আমাকে আঘাত করতে থাকে। ওই সময় কিন্তু তহিদ আফ্রিদি ভিডিও কলের মধ্যে ছিল, সে দেখছে যে আমাকে মারতেছে। তারপরও তহিদ আফ্রিদির তখন মন গলে নাই, সে তখনও বলতেছে যে ওকে ধরে রাখেন স্যার, ওকে মারলে আরো তথ্য বের হবে, ও জামাত শিবির করে, ও বিএনপি করে, ওকে মারলে সবকিছু জানতে পারবেন। পরে আমার ফেসবুক আইডি, আমার ইউটিউব চ্যানেল সবকিছু তাদের আয়ত্তে নিয়ে নেয়। তারপর তারা ওটা ইনভেস্টিগেশন করে অনেকদিন। তহিদ আফ্রিদি আমাকে বলতেছে মাপ চাইতে, আমি মাপ চাইতেছি যে ভাই আমি জীবনে আর কোনোদিন আপনাকে নিয়ে কোনো ভিডিও বানাবো না, আমাকে মাফ করে দেন। তখনও ভাই কেউ মাফ করে নাই আমাকে। ওই চিৎকার আপনারা কেউ শোনেন নাই, যে ওই সময় আমি জানি আমার সিচুয়েশনটা কেমন লাগছে। আমার আশেপাশে এই দুনিয়ায় কেউ নাই, মনে হয়েছে যে আমি একা, আর আমার চারপাশে যারা আছে সবাই হচ্ছে আমার শত্রু। তারা এমনভাবে আমাকে আঘাত করছে, একজন নয়, দুজন নয়, 3-4 জন মিলে আমাকে আঘাত করছে। এবং তখনও এই মার দেখে তহিদ আফ্রিদির যে টিমমেট জাকারিয়া, সে ওইখানে উপস্থিত ছিল। সে ফোন দিয়ে বলতেছে যে ব্রো যা করতে বলছেন এক্সট্রিম হয়ে যাচ্ছে। তার কাছেও বিষয়টা খারাপ লাগে। তারপরও তহিদ আফ্রিদি কিছু বলে নাই, ফোনটা কেটে দেয়। পরবর্তীতে ফোন দেওয়ার চেষ্টা করলো, তহিদ আফ্রিদি আর ফোনটা ধরে নাই। আমাকে এক রুম থেকে আরেক রুমে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওইখানেও আমাকে নির্মমভাবে পিটায়। এক পর্যায়ে আমার হাঁটুর মধ্যে বাড়ি দিয়ে আমাকে বসায় বলতেছে মাপ চা। আমি তো মাপ চাইতেছি, বলতেছে যে কোন কলেজে কোন স্কুলে পড়াশোনা করছো? আমি বললাম যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজে পড়াশোনা করছি। বলা মাত্রই আমাকে আরো মারধর করে এবং বলে
যে জাতির জনক বলে বঙ্গবন্ধুর নামটা বলে তার নামটা তুই অপবিত্র করে দিলি, এগুলো বলে বলে আমাকে মারছে। এক পর্যায়ে আমার প্যান্ট খুলে আমার পুরুষাঙ্গে তারা বৈদ্যুতিক শর্ট দিতে চায়, যাতে করে আর কোনোদিন মানে আমার পুরুষাঙ্গ কাজ করতে না পারে, এরকম কিছু করতে চাইছে এবং খারাপ ভাষায় বলছে, আমি বলতে পারতেছি না আপনাদের। আর তাদের মুখের ভাষা এতটাই জঘন্য ছিল, সেই ভাষাগুলো যদি আমি এখানে বলি তাহলে আপনারা সহ্য করতে পারবেন না। আর সেই সাথে তো আঘাতের যন্ত্রণা আছে। তো এইভাবে নির্মমভাবে আমাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ডিবি অফিসে আটকায় নির্যাতন করে। অফিস কক্ষেই প্রথম আমাকে মারধর করে, তারপর ওইখান থেকে তাদেরই তো ডিবি অফিসে তো রুমের কোনো অভাব নাই, কোন জায়গার থেকে যে কোন জায়গায় আমাকে নিচে আমি তো আর দেখিনি, আমার তো চোখ বাতা ছিল, চোখে জমটুপি পরানো ছিল। সো ওই অন্ধকারে কোথা থেকে কোথায় নিচে বা লিফট দিয়ে যে নামাইছে আমি ওইটা বুঝছি যে আমি লিফটে উঠাইছে, লিফট থেকে উঠছে নামছি, আর ওই লিফটের মধ্যে আমাকে মারা হয়েছে। আমি সাধারণত জানতাম যে একজন মানুষ যদি কন্টেন্টের মাধ্যমে কোনো ভুল করে তাহলে তার কাছ থেকে মুচলেখা নেয়, যে আর কোনোদিন সেই ভুলটা করবে না, পরবর্তীতে যদি ভুল করে তাহলে সেটা আইনীয় ব্যবস্থা হবে। সো আমি তো মুচলেখা দেওয়ার জন্য গিয়েছিলাম, যাওয়ার পর দেখলাম যে আমাকে মারধর করা হচ্ছে। আমি কল্পনাও করি নাই যে পুলিশ আমাকে ডাকায় নেই এইভাবে, আমার নামে কোনো জিডি নেই, কোনো মামলা নেই, কোনো অভিযোগ নেই থানায়। সো বেআইনিভাবে যে ডিবি অফিসে একজন মানুষকে মারা হয় এটা আমি সেদিন জানতে পারছি। আমাকে ওইখানে নেওয়া হয় বিকেলবেলা, আমি ওইখান থেকে বের হয়ে আসি 9টা সাড়ে 9টার দিকে। ততক্ষণ না আমাকে মারা হয়েছে প্রায় 1-1.5 ঘন্টা। আর বাকি সময় আমাকে ওইখানে অনেক কিছু জিজ্ঞাসাবাদ হয়েছে, আমার কাছ থেকে মুচলেখা নিছে। মুচলেখার মধ্যে যখন চোখ থেকে পানি ঝরে কাগজ ভিজে গেছে লেখার সময়, তখন তারা আমাকে আবার মারছে, আবার নতুন একটা কাগজ দিছে। এবং আমার কাছ থেকে জবানবন্দি হিসাবে একটা ভিডিও নেয়, যেখানে আমাকে বলতে বলে বাধ্য করে যে বল ডিবি অফিসে এসে তুই মুচলেখা দিছিস, তোকে মারধর করা হয় নাই। তো সেই ভিডিওর মধ্যে তো অবশ্যই দেখা গেছে যে আমার চোখে রক্ত জমাট, এগুলো ওই ভিডিওটা তৈদ আফ্রিদির কাছে হয়তো আছে। আমি কোনো হসপিটালে যাইনি, আমি বাসায় ছিলাম। আর সেই যে আমার মাথার মধ্যে আঘাত করা হয়েছে, আমি এখন পর্যন্ত আমি বাইরে বেশি ঘোরাঘুরি করতে পারি না, আমার খুব মাথা ব্যথা করে। এই যে আমি এখন যে কথা বলছি আমার খুবই মাথা ব্যথা করতেছে, বাধ্য হয়ে আমি কথাগুলো বলছি আপনাদেরকে। এই ডিবি অফিসের যে ডিবিদের মায়া, এটা যতদিন মানুষ বেঁচে থাকে সারা জীবন এটা প্রবাহিত হয়। আমি এখন পর্যন্ত সেই ব্যথাগুলো উপলব্ধি করতে পারি।